স্বাগত আজকের জেরেসারের নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন ঠিক এই সময় নিউজ 24 আপনাদের সাথে হাজির হয়ে যাই আমি নাফিসা হক। আর যেমনটি বলছিলাম, প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত সব জানাবো। সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানাবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। প্রতি পর্বে যেরকম আমরা বিভিন্ন জেলাতে গিয়ে সেখানকার নির্বাচনের আদ্যপান্ত জানাই, আজকে অনুষ্ঠানের এই পর্বে আমরা জানাবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী জেলার নির্বাচনের সংবাদ। এবং রাজশাহী জেলার নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে আরও উপস্থিত হবেন আমাদের প্রার্থীরা, এবং সেই সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধি মতিউর মর্তুজা। পরিচিত হয়ে নিব মতিউর মর্তুজার সঙ্গে। মতিউর মর্তুজা, আশা করছি ভালো আছেন। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি এবং নির্বাচনের পথে এই আয়োজনে আমরা মতিউর, আমরা সবসময় চেষ্টা করি সেই জেলার সবশেষ নির্বাচনের কি খবর আছে সেটা দর্শককে জানানোর জন্য। আমি সরাসরি আপনার কাছে চলে যেতে চাই, কাদেরকে নিয়ে আজকে আপনার এই অনুষ্ঠান, কি হতে যাচ্ছে আজকে নির্বাচনের পথে আয়োজনে? আজকে আমরা আছি রাজশাহী 1 আসনে, গোদাগাড়ী এবং তানোর উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রায় ডজন খানিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন। তারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এবং ভোটের মাঠে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন। আমাদের সাথে প্রার্থীরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন। আর এই যে আসন, এই আসনটিতে ভোটারদের প্রত্যাশাও অনেক। নানাবিধ সমস্যা রয়েছে। এটি বরেন্দ্র অঞ্চল, এখানে পানির তীব্র সমস্যা রয়েছে, কর্মসংস্থানের অভাব, শিল্পায়নের অভাব, এছাড়া মাদকের প্রকোপ রয়েছে। সব মিলিয়ে ভোটারদের প্রত্যাশা এইসব সমস্যা যারা সমাধান করবে তাদেরকে তারা মনোনীত করবে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। রাজশাহী জেলা জামাতের আমির আব্দুল খালেক রয়েছেন। জেলা জামাতের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা রয়েছেন। বিএনপির নেতারা আমাদের সঙ্গে রয়েছেন। জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা রয়েছেন, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব রয়েছেন, স্থানীয় বিএনপির নেতা কর্মীরা রয়েছেন, জামাত ইসলামীর নেতা কর্মীরা রয়েছেন। আমরা প্রথমে কথা বলবো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিনের সাথে। আমরা একটু তার কাছ থেকে শুনে নিতে চাই যে ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনারা। তিনি আমাদের সঙ্গে জুমে যুক্ত রয়েছেন। আমরা এখন যাচ্ছি তার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সব দর্শক এবং শ্রোতা যারা শুনছেন দেখছেন তাদেরকে জানাই সালাম, এবং অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন তাদের জানাই আমার শুভেচ্ছা। প্রথমেই টিভি চ্যানেল নিউজ 24 কে জানাই ধন্যবাদ আমাকে এই অভূতপূর্ব সুযোগ দেওয়ার জন্য। এখানে উল্লেখ্য যে আমি অনিবার্য কারণবশত ঢাকা আসতে হয়েছে বিশেষ কাজে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার সশরীরে হাজির হব। আমি এখানে উল্লেখ করার মতো যেটা হলো যে আমার নিজের সম্বন্ধে বলি আগে, যে আমরা 8 ভাই 1 বোন, একই বাবা একই মা। তো তার ভিতরে মেজো ভাই হলো ব্যারিস্টার আমিনুল হক, যেনাকে সবাই জানেন গোদাগাড়ী তানোর অর্থাৎ রাজশাহী 1-এর উন্নয়নের রূপকার হিসাবে। এবং উনি যে ধরনের উন্নয়ন করেছেন 1991 সাল থেকে 2019 সাল পর্যন্ত, সেই সব বিষয়ে যেগুলো গুরুত্ব দিয়েছিলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা, সাধারণ এবং ইসলামিক শিক্ষায় উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ, মসজিদ মন্দির গির্জা আধুনিকায়ন, এবং কৃষি ও সেচ ব্যবস্থা উন্নয়ন, বিএমডিএ অর্থাৎ বরেন্দ্র বহুমুখী প্রজেক্ট যেটা আছে, এটা কিন্তু উনারই অবদান। এবং আমার চতুর্থ ভাই ওটার চেয়ারম্যান ছিলেন এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন। আমার কাজ হবে উনার অসম্পূর্ণ কাজসমূহ সম্পন্ন করা এবং আরো উন্নয়ন করা। আমার প্রথম লক্ষ্য হচ্ছে আমার এলাকায় অর্থাৎ গোদাগাড়ী, তানোর, মুন্ডমালা এবং কাকনহাটকে চাঁদাবাজ মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা এবং
মাদক মুক্ত করা। গোদাগাড়ি তানোর একটা প্রাচীন জনপদ, কিন্তু অবহেলিত ছিল। 1973 সাল, 1979 সাল, 1986 সাল এবং 1988 সালে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি হয়েছেন, কিন্তু এলাকার যে উন্নতি বা পরিবর্তন আশা করা ছিল তা হয় নাই। এটা শুরু হয়েছে 1991 সালের পর থেকে, যখন ব্যারিস্টার আমিনুল হক বিএনপি থেকে প্রথম জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, সংসদ সদস্য হন, পরবর্তীকালে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পর্যায়ে উনি নিয়োজিত হন, এবং যার উন্নয়নের কথা সবাই এক কথায় বলে। আমার ব্যক্তিগত জীবনে আমি যদি বলতে চাই, আমি ক্যাডেট কলেজে লেখাপড়া শেষ করে 1976 সালে বাংলাদেশের আর্মিতে জয়েন করি, এবং আমার সৌভাগ্য হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ক্যাপ্টেন থাকা অবস্থায় উনার গঠিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অ্যাডজুটেন্ট হিসাবে দীর্ঘ 3 বছর চাকরি করার। এছাড়াও আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী, 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব হিসাবে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। আমি যদি বিএনপি থেকে মনোনয়ন পাই এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আমার লক্ষ্য থাকবে কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন, উন্নত কৃষি শিক্ষা ও গবেষণা তৈরি করা, 2 নম্বর বেকারত্ব দূরীকরণ এবং শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, যার মাধ্যমে কারিগরি শিক্ষা দেওয়া হবে, শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, মসজিদ গোরস্থান উন্নয়ন এবং হিন্দুদের জন্য শ্মশানঘাট এবং কবরস্থান নির্মাণ করা, খেলাধুলায় এবং বিনোদনে কিশোর ও তরুণ সমাজকে সম্পৃক্ত করা, যেটা একটু আগে বললেন যে এটা মাদক প্রবণ এলাকা, এখান থেকে তাদের বেরিয়ে। তা আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু স্টুডিওতে যেতে চাই, আপনাকে আবারও পরে যুক্ত করব শরীফুদ্দিন সাহেব। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী মতিউর মর্তুজা যুক্ত ছিলেন, সেই সাথে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দিন। তিনি জানাচ্ছিলেন তিনি যদি ভোটে জয়যুক্ত হন, তিনি কৃষি ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি কাজ করতে চান। এবারে আমরা একটু রাজশাহী জেলা সম্পর্কে জানতে চাই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন কোন বিষয় রাজশাহীতে ভোটের ফ্যাক্টর হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে যদি আমরা একদম ভোটের ফ্যাক্টরের কথা বলি, তো শিল্পায়ন, কর্মসংস্থান, পানি সংকট সমস্যার সমাধান, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ার প্রত্যাশাতেই বর্তমানে আবদ্ধ রয়েছে রাজশাহী 1 আসনের ভোটের ফ্যাক্টর। এবং শুধুমাত্র গতানুগতিকভাবে পোস্টারের ছবি দেখে নয়, বরং সমস্যা সমাধানে প্রার্থীকে পাশে পাওয়ার নিশ্চয়তা যদি পায়, তবেই রাজশাহীর ভোটাররা প্রার্থীদেরকে ভোট দেবেন, এমনটাই কিন্তু বলেছেন। কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে বিশ্লেষকরা কি বলছেন? বিশ্লেষকদের সাথে কথা বলতে গিয়ে জানা যায়, তারা বলেছেন স্থানীয় সমস্যা সমাধানে প্রার্থীর সক্ষমতার উপরেই নির্ভর করবে ভোটের সম্পূর্ণ হিসেব নিকেশ। দর্শক, এই সব কিছু নিয়ে রাজশাহী থেকে আরও জানিয়েছেন সহকর্মী মতিউর মর্তুজা। আমরা প্রতিবেদনটি দেখব। আমের রাজ্য খ্যাত রাজশাহী জেলার 6টি আসনের মধ্যে অন্যতম রাজশাহী 1। বরেন্দ্র অঞ্চল খ্যাত গোদাগাড়ি ও তানোর উপজেলা নিয়ে গঠিত এই আসন। এই আসনে মোট ভোটার 4,67,596 জন। এর মধ্যে পুরুষ ভোটার 3,33,104 জন এবং নারী ভোটার 2,34,489 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে ক্রমেই বাড়ছে রাজনীতির উত্তাপ। ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ডজন খানেক প্রার্থী, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এছাড়াও গণসংযোগ, সভা সমাবেশের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজশাহী 1 আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক মেজর জেনারেল শরীফুদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য ও শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাজেদুর রহমান খান মার্কনি ও জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার। এই বেকার সমস্যাটা হলো, যেহেতু অত্র অঞ্চলে আমাদের
কোনো শিল্পায়ন নাই, যে কারণে শুধু কৃষির উপরে ভিত্তি করে এখানে এই অত্র অঞ্চলটা গড়ে উঠেছে। যার জন্য যেহেতু আমি একজন শিল্পোদ্যোক্তা, আমার প্রথম দাবি থাকবে এই অঞ্চলে একাধিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব। এদিকে জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে আছেন দলটির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শিল্পায়ন গোদাগাড়িতে এটা কম। আমরা যদি নির্বাচিত হই তাহলে যেমন সুলতানগঞ্জে একটি রিভার পোর্ট হওয়ার কথা, এই রিভার পোর্টটা দীর্ঘ সময় ধরে প্রক্রিয়াধীন আছে, কিন্তু বাস্তবায়নের মুখ দেখছে না। আমরা আশা করছি তিনি নির্বাচিত হলে এই রিভার পোর্টটা আমরা অল্প সময়ের মাঝে চালু করতে পারবো ইনশাআল্লাহ। রাজশাহীর গোদাগাড়ির গ্রামগুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকট ভয়াবহ আকার নিয়েছে। পানি সংকট নিরসন এই অঞ্চলের মানুষের প্রধান দাবি। শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি বিপদে যিনি পাশে থাকবে তাকেই নির্বাচিত করতে চান ভোটাররা। এছাড়াও নৌবন্দরে স্থাপন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। যিনি যোগ্য প্রার্থী তাকে ভোট দিতে হবে সব দিক বিবেচনা করে। আমাদের একটা বন্দর আছে, সেই বন্দর যেন উনি চালু করেন, সে আমাদের থাকবে, প্রত্যাশা থাকবে। যেই প্রার্থী হোক আমরা সেটা চাবো যে আমাদের যেগুলো কর্মসংস্থান করবে বা আদার্স লিয়েনবে তাকেই চাবো। নির্বাচনী এলাকার উন্নয়ন এবং সমস্যা সমাধানে প্রার্থীর সক্ষমতার উপরে ভোটের হিসেব নিকেশ নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা। কৃষি পণ্যের মূল্যর অবস্থাটা কি, তারপরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটলো কিনা, তাদের আর্থিক মানদণ্ড, যেটা জীবনযাত্রার যে ব্যয় সেটা তারা বহন করতে পারছে কিনা, মার্কেটের পণ্যের মূল্যের সঙ্গে তাদের আয়ের সামঞ্জস্য আছে কিনা, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম আছে সেটা দেখবার চেষ্টা করবে, তাদের জীবনের নিরাপত্তা দেখবার চেষ্টা করবে, তাদের বাক স্বাধীনতা কতটা, মানুষ না খেয়ে থাকলেও তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পছন্দ করে। সুতরাং রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে, রাজনৈতিক দলগুলোকে এই কমিটমেন্ট দিতে হবে। রাজনৈতিক দলগুলো যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়ে স্থানীয় মানুষের ভাগ্য পরিবর্তনের পথ তৈরি করবে, প্রত্যাশা নাগরিক সমাজের প্রতিনিধিদের। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে নির্ধারণ করবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজশাহী জেলা নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম, যেটি আমাদের প্রতিনিধি পাঠিয়েছেন। তিনি তার প্রতিবেদনে যেটি উল্লেখ করতে চেয়েছেন সেটি হচ্ছে এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে প্রার্থীরা কি বলছেন, এবং সেই সাথে সেখানে যারা ভোটাররা রয়েছেন তারাই বা প্রার্থীদের প্রত্যাশার সাথে তারা কি বলছেন, তারা কোনোভাবে নিজেদেরকে সেই সাথে কানেক্ট করতে পারছেন কিনা। এবং সবসময় আমরা যেটা বলি, নির্বাচনটা হচ্ছে জনগণের সাথে যিনি নেতা থাকেন তাদের সেই কানেকশন, এবং এটা ঠিক কতটা বিল্ড আপ হবে এই জন্য আমাদের এই অনুষ্ঠান, এবং আমরা সবসময় চেষ্টা করি একদম রুট লেভেলের যারা ভোটার আছেন তারা যেন তাদের কথা বলতে পারেন। তো আমাদের সাথে আমাদের প্রতিনিধি মতিউর মুর্তজা আবারও যুক্ত হবেন, কথা বলবো আমরা সেখানকার প্রার্থী এবং ভোটারদের সাথে। মতিউর মুর্তজা, আমরা কিছুক্ষণ আগে প্রতিবেদন দেখছিলাম যেখানে প্রার্থীরাও কথা বলছেন, ভোটাররাও তাদের আশার কথা জানাচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাই কি বলছেন এই এক আসনের প্রার্থীরা। নাফিসা, আমাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন, আমরা একটু কথা শুনবো রাজশাহী জেলা জামাতের আমির আব্দুল খালেক, তার কাছ থেকে একটু জানতে চাইবো যে রাজশাহী অঞ্চল বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, সেই জায়গাতে এই আসনে আসলে জামাত কতটা সুবিধা করতে পারবে, বা ভোটারদের সারাই বা কেমন পাচ্ছেন? নিউজ 24 অনলাইন বেসড আজকের লাইভ অনুষ্ঠান নির্বাচন উপলক্ষে এই প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ এবং সম্মানিত কর্মীবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং কর্মী ও সুধী মণ্ডলী, এই অনলাইন প্রচারের মাধ্যমে যে সমস্ত শ্রোতা এবং দর্শকবৃন্দ, সবাইকে রাজশাহী জেলা জামাত ইসলামের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি বাংলাদেশের বিগত 17 বছরের ফ্যাসিবাদের বিদায়ের প্রেক্ষিতে যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামীর আমির
জনাব ডাক্তার শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে 3টি কথা বলেছেন। সে কথা বলার পরে আমি স্থানীয় কথা বলতে চাই। তিনি বলেছেন বিগত 17 বছরে প্রায় 54 বছর বলা যেতে পারে নৈতিক শিক্ষার ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে তেমন উদ্যোগ গ্রহণ করা না করায় নৈতিক চরিত্রবান মানুষের সংখ্যা বাংলাদেশে খুব কম এবং কর্মমুখী শিক্ষা না থাকার কারণে শিক্ষিত অনেক বেকার যারা কাজ পাচ্ছে না। বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত হলে নৈতিক শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা প্রবর্তনের মাধ্যমে একটি দক্ষ এবং সুশিক্ষিত নৈতিক চরিত্রবান জাতি গড়ে তুলতে চাই। 2 নম্বর হচ্ছে যে আমরা দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছি বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার শূন্যের কোঠায় দাঁড়িয়েছে। যারা যখন ক্ষমতায় আসছে তারা বিচারকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। জামাত ইসলামী নির্বাচিত হলে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। 3 নম্বর হচ্ছে যে বাংলাদেশের 1 নম্বর সমস্যা সেটি হচ্ছে দুর্নীতি। দুর্নীতিতে জাতিকে শেষ করে দেওয়া হয়েছে। প্রায় 29 লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। যদি জামাত ইসলামী নির্বাচিত হতে পারে, সরকার গঠন করতে পারে, মোটা দাগে জামাত ইসলামী এই 3টি পরিবর্তনের মাধ্যমে জাতির প্রত্যাশা অনুযায়ী একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। আমি দ্বিতীয় পর্যায়ে আসতে চাই, আমাদের গোদাগাড়ি এবং তানোরে বিভিন্ন ধরনের প্রবলেম আমরা লক্ষ্য করি। বিশেষ করে আমি কয়েকদিন আগে চরে খুবই সম্প্রতি গিয়েছিলাম। এখন বন্যা যদিও কিছু কমে গিয়েছে। চর আষাঢ়িয়া দোহা একটা ইউনিয়ন আছে। দীর্ঘ সময় ধরে এই পদ্মার ভাঙ্গনে ওখানকার মানুষ সর্বশান্ত হয়ে গিয়েছে। পর্যন্ত কোনো বাঁধ নির্মাণ করা হয়নি এবং সেখানে বৈদ্যুতিক কোনো সুবিধা নাই। আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ সেখানে আমরা বাঁধ নির্মাণ করব এবং জনগণের কাছে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমরা বিদ্যুৎ সুবিধা পৌঁছায় দেব। গোদাগাড়ি পৌরসভার বিশেষ কতগুলো এলাকায় নদী ভাঙ্গন, পদ্মার ভাঙ্গন শুরু হয়েছে। আমরা সেখানেও ইনশাআল্লাহ বাঁধ নির্মাণ করে জনগণকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা একটু স্টুডিওতে ফিরে যাচ্ছি নাফিসার কাছে। নাফিসা। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী মতিউর মর্তুজার সঙ্গে উপস্থিত ছিলেন জামাতের সম্ভাব্য একজন প্রার্থী এবং তিনি জানাচ্ছিলেন রাজশাহী নিয়ে তার কি সম্ভাবনার কথা বা কি আশা তিনি দেখেন। আমরা এ নিয়ে আরও খবর জানবো, তবে এ পর্যায়ে জেডএসআরএম নির্বাচনের পথেতে নিচ্ছি একটি বিরতির সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন জেডএসআরএম প্রেজেন্স নির্বাচনের পথে। আমরা বিরতির আগের অংশে আমাদের প্রতিনিধির সঙ্গে যুক্ত হয়েছিলেন। আবারও যাচ্ছি আমাদের প্রতিনিধি মতিউর মর্তুজার কাছে। মতিউর মর্তুজা, কিছুক্ষণ আগে আমরা একজন প্রার্থীর কথা শুনছিলাম, এবার আরেকজন প্রার্থীর কথা শুনতে চাই। তিনি রাজশাহী নিয়ে কি সম্ভাবনার চিত্র বা সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চান? নাফিসা, আমরা আরেকজন প্রার্থীর কথা শুনবো। বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব। আমরা একটু তার কাছ থেকে শুনে নিতে চাই যে বরেন্দ্র অঞ্চলে পানির তীব্র সমস্যা, সেই সাথে মাদকের একটি ব্যাপক প্রভাব রয়েছে এই অঞ্চলে। এই দুটি সমস্যার সমাধানে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ নিউজ 24-কে আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের এখানে গোদাগাড়ি উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সমিতির সকল পর্যায়ের নেতৃবৃন্দ আছে। আমি বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী। আমার যে সাংগঠনিক দক্ষতা এবং প্রশাসনিক যে যোগ্যতাটা আছে সেটা নিয়ে আমি মনে করি যে এখানে উন্নয়ন করা খুব সহজ। রাজশাহীর এই গোদাগাড়ি অঞ্চল, তানোর অঞ্চলটি হচ্ছে সমৃদ্ধ এলাকা বিএনপির জন্য। ব্যারিস্টার আমিল হক এখানে ব্যাপক উন্নয়ন করেছেন। সেই ধারাবাহিকতায় আমি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে পারে আমি এখানে প্রথম আমার কাজটি হবে কর্মসংস্থান সৃষ্টি করা। সেক্ষেত্রে রাজাবাড়ি খার্মকে ভেটারিনারি বিশ্ববিদ্যালয়, তানোরে একটি কৃষিভিত্তিক ইপিজেড এবং আমাদের গুরুত্বপূর্ণ একটি চর, সেটা হলো চর আশ্রয় দেওয়া, যেখানে আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, একটি কলেজ নির্মাণ এবং স্বাস্থ্যসেবা এবং বিদ্যুৎ সুনিশ্চিত করতে চাই। আর আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমি নির্বাচিত হলে গোদাগাড়ি হবে একেবারে মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স। সেখানে কোনো প্রকার মাদকের বিক্রি, ব্যবহার, পাচার কোনো প্রকার সুযোগ থাকবে না ইনশাল্লাহ। এই ব্যাপারে আমি জনগণের কাছে আমি ওয়াদাবদ্ধ। আর আরেকটি কথা আমি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিগত জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে এদেশের জনগণের কাছে ওয়াদাবদ্ধ যে সারা বাংলাদেশকে আমরা এক এবং ঐক্য করে এই দেশকে আমরা সামনের পথে এগিয়ে নিয়ে যেতে প্রত্যাশী এবং নতুন প্রজন্মকে
আগামীতে যেন তারা আমরা উচ্চ শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অগ্রগণী ভূমিকা রাখবে বলে আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিপ্লবের সঙ্গে। সব মিলে আমাদের সাথে জুমেও যুক্ত ছিলেন একজন প্রার্থী শরীফ উদ্দিন, তাকেও ধন্যবাদ জানাই। জামাত ইসলামের প্রার্থীরা আমাদের সঙ্গে ছিলেন, নেতারা ছিলেন, ভোটাররা আমাদের সাথে উপস্থিত ছিলেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে স্টুডিও আজকের মতো এই অনুষ্ঠানের স্টুডিওতে ফিরে যাচ্ছি। স্টুডিওতে আমাদের সাথে আছেন নাফিসা, আমরা যাচ্ছি নাফিসার কাছে। মতিউর মুর্তজা, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী মতিউর মুর্তজা যুক্ত হয়েছিলেন, সাথে ছিলেন দুজন প্রার্থী এবং তারা জানাচ্ছিলেন রাজশাহী 1 আসনে তারা জয়যুক্ত হলে তারা রাজশাহী আসনের জন্য আসলে কি করতে চান, সেখানকার ভোটাররা কি বলছেন এবং সেই সাথে প্রার্থীরা কি বলছেন। দর্শক, জেডএসআরএম নির্বাচনের পথের আজকের আয়োজনে এই ছিল আয়োজন। সামনের দিন আমরা আরও এক জেলাতে যাব, সেখানকার নির্বাচন সম্বলিত যা যা তথ্য আছে সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।